আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এদেশে সার্কাসের তো অভাব নেই, আমরা প্রতিনিয়ত সার্কাস দেখছি। নতুন এক সার্কাস শুরু হয়েছে। ডক্টর ইউনূস সরকারের যেই উপদেষ্টারা ছিলেন তাদের অনেকেই এখন একে একে গণমাধ্যমের সামনে নিজেদের পক্ষে সাফাই গাইছেন জনরোষ থেকে বাঁচতে। কোথায় কোথায় তাদের সীমাবদ্ধতা ছিল ডক্টর ইউনূস সরকারের সময়, সেগুলো স্মরণ করিয়ে দিচ্ছেন। ডক্টর ইউনূস সরকারের বিভিন্ন অপকর্ম সম্পর্কে তারা নিজেরাই এখন সমালোচনা করছেন। সেই সার্কাসের ধারাবাহিকতায় এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন ডক্টর ইউনূস সরকারের সময় মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করা ফরিদা আক্তার। তাকে আমরা সবাই খুব ভালো করে জানি। এই ভদ্রমহিলা এনসিপির ভাবগুরু, তাত্ত্বিক নেতা ফরহাদ মজহারের সহধর্মিণী। এই ফরহাদ মজহার আবার ইউনূস সরকারের সমালোচনা একদিকে করতেন, আবার তিনি নিজের স্ত্রীকে উপদেষ্টা বানিয়ে বসেছিলেন, সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছিলেন, আবার ইউনূস সরকারের সমালোচনা করেছিলেন। সমালোচনা এই জন্য করেছিলেন যেসব জায়গাতে এনসিপির আপত্তি ছিল সেই সব জায়গাতে এনসিপির হয়ে তিনি ইউনূস সরকারের সমালোচনা করছিলেন। অনেক কিছু করতে যাতে বাধ্য হয় ডক্টর ইউনূস, সেই জায়গা থেকে তিনি খুব উচ্চকণ্ঠ ছিলেন। এই মুহূর্তে সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য চুক্তি, সেই বাণিজ্য চুক্তি যে কতটা ভয়ঙ্কর, আমাদের বিষ পান করার মতন একটা চুক্তি ডক্টর ইউনূস সরকার করে গেছে, সেটি এখন আমাদের সবার কাছে মোটামুটি খোলাসা। সেই বিষয় নিয়েই এখন ফরিদা আক্তার সেমিনার সিম্পোজিয়ামে কথা বলছেন। তিনি কতটা বাধা দিয়েছিলেন, কতটা আপত্তি জানিয়েছিলেন এই চুক্তির বিষয়ে, এবং এই চুক্তি যে কতটা ক্ষতিকর বাংলাদেশের জন্য, না আত্মহত্যা সামিল, সেই বিষয়গুলো তিনি মনে করিয়ে দিচ্ছেন। এবং তার সর্বশেষ পদক্ষেপ হিসেবে তিনি ডেইলি স্টারে একটি দীর্ঘ আর্টিকেল লিখেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির আওতায় মাংস, পোলট্রি এবং অন্যান্য প্রাণীজ পণ্য যে আমদানি করা হবে তার ভয়াবহতা সম্পর্কে তুলে ধরেছেন। এর আগেও তিনি একটি সেমিনারে এই ধরনের কথা বলেছিলেন। এই আর্টিকেলেও তিনি বলেছেন যে কথা, সেখানেও তিনি বলছিলেন যে নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তি হয়নি, বরং প্রক্রিয়াটা অনেক আগে থেকেই চলছিল। একটি দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হচ্ছে, সেখানে আমরা গোপন রাখার কথা মেনে নিয়ে বসে আছি। এমনকি সরকারের ভেতরেও সবাই সবটুকু জানতে পারবে না, এটা তো হতে পারে না। অর্থাৎ তিনি বলছেন যে তিনি যতটুকু জানতেন সে বিষয়ে তিনি প্রতিবাদ জানিয়েছিলেন, আপত্তি জানিয়েছিলেন, আবার অনেক কিছুই জানতেন না যা এখন আমাদের সামনে আসছে। তার বিষয়ে দু একটি কথা বলব পরে। তার আগে তিনি তার সেই দীর্ঘ আর্টিকেলে আরো কি কি বলছেন সেটা একটু ছোট আকারে বলি। তিনি এ কথাও মনে করিয়ে দিয়েছেন যে 2025 সালের জুনে ইউনূস সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, তার যে মন্ত্রণালয় অর্থাৎ ফরিদা আক্তারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যে যুক্তরাষ্ট্র থেকে মাংস, পোলট্রি, বাচ্চা, ক্যাটফিশ এবং নারী ভুঁড়ি আমদানি করা হবে সে বিষয়ে অনুমোদন প্রয়োজন। কিন্তু এসব পণ্য আমদানির ক্ষেত্রে দেশে জনস্বাস্থ্য ও প্রাণী স্বাস্থ্যের ঝুঁকি, বিশেষ করে জেনেটিক রোগের সম্ভাবনা যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় তার পক্ষ থেকে, এবং তিনি এসবে আপত্তি জানান। এবং যেই পণ্যগুলো আসবে তার টেস্টিং ব্যবস্থা বাংলাদেশে থাকবে না, সেটি উল্লেখ করে তিনি বলছেন যে যুক্তরাষ্ট্রে উচ্চমানের টেস্টিং ব্যবস্থা থাকলেও আমাদের দেশে সে দেশের পণ্য আসার আগে নিজস্ব পরীক্ষার ব্যবস্থা থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম চুক্তিতে এ ধরনের কোনো সুযোগ রাখা হয়নি, ওখানে যা আছে সেটাই মানতে হবে। এবং এই যে পণ্যগুলো যুক্তরাষ্ট্র থেকে আসবে সেগুলো স্রেফ ডাম্পিং ব্যবস্থা হিসেবে এগুলো আনা হচ্ছে বা যুক্তরাষ্ট্র পাঠাবে। তিনি যেটি খোলাসা করছেন যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উৎপাদিত মাংস বাংলাদেশে ডাম্পিং হওয়ার আশঙ্কা আছে। অর্থাৎ যে মাংসগুলো আসবে সেগুলো ওভার প্রোডাকশন, যুক্তরাষ্ট্রে যে অতিরিক্ত উৎপাদিত পণ্যগুলো মাংস সেইগুলোই বাংলাদেশে আসবে, এবং সেগুলো বিষ সমতুল্য। জেনেটিক্যালি মডিফাইড সয়াবিন কর্ন খাওয়ানো হয় এবং ওদের ওভার প্রোডাকশনকে ওরা সমুদ্রে ফেলতে পারছে না বলে আমরা তাদের ডাম্পিং গ্রাউন্ড হতে যাচ্ছি। এতে দেশের প্রায় 2 কোটি খামারি এবং পশুপালন নির্ভর মানুষের জীবিকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। এবং তিনি যা বলছেন কথাগুলো কিন্তু সত্য।
অবশ্যই সত্য, কিন্তু কেন এখন এই পর্যায়ে এসে বলছেন? আরেকটু বলে তিনি কি বলছেন আর্টিকেলে, নাগরিক হিসেবে সরকারের একজন হিসেবে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করেছি, শেষ দিন পর্যন্ত লড়েছি, তবে শেষ পর্যন্ত সরকারের ভেতরে থেকেও চুক্তি ঠেকাতে পারেনি। এই না পারার দায় আমারও রয়েছে। বেশ ভালো কথা, আপনি সত্য বচন উল্লেখ করছেন, আপনি দায় স্বীকার করে নিচ্ছেন। দায় যদি থেকেই থাকে, ইউনূস সরকার বিদায় হয়ে যাওয়ার পরেই কথাগুলো বলছেন কেন? এর আগে কয়েকদিন আগে যে সেমিনারে বক্তব্য দিলেন বা সংবাদ সম্মেলনে বক্তব্য দিলেন, এরকম কোনো কথা কেন ইউনূস সরকার থাকতে, আপনাদের সরকার থাকতে জনসম্মুখে প্রকাশ করেননি? ভয় কি ছিল? উপদেষ্টা পদ চলে যাওয়ার? এখন একেবারে ফ্রেস্তা সেজে যাওয়া হচ্ছে। মুদ্রা কথা এটুকু স্পষ্ট করে বলতে চাই, দায় আছে যদি এমনটা মনে করেই থাকেন, মামলা ঠুকে দিন আদালতে। আপনার নিজের সরকারের বিরুদ্ধে মামলা করুন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করুন, এবং সেই মামলার রাজসাক্ষী হন। দেখি তো কতটা দেশপ্রেম আপনাদের মধ্যে রয়েছে। তিনি আবার করণীয় সম্পর্কে বলে দিচ্ছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের পারস্পরিক বাণিজ্য চুক্তি 9টি দেশের সঙ্গে হয়েছে, তার মধ্যে একটি মালয়েশিয়া। এই মালয়েশিয়া 2026 সালের 15ই মার্চই তারা এই চুক্তি থেকে সরে আসে, চুক্তিকে অকার্যকর ঘোষণা করে। এই ঘটনা বাংলাদেশকে চুক্তিটি সম্পর্কে পুনর্মূল্যায়ন করতে অথবা মালয়েশিয়ার সিদ্ধান্ত অনুসরণ করতে সরকারকে উদ্বুদ্ধ করবে। আরে বাবা, সরকার কি করছে না করছে আমরা দেখছি। সেই সরকার মানে বর্তমান বিএনপি সরকার যাতে এই ধরনের চুক্তি বাস্তবায়নের পথটি অব্যাহত না রাখে, তার জন্য উদ্যোগী হন, আরো উচ্চকণ্ঠ হন। কে মানা করেছে? পীর বাঁচাতে, জনরোষ থেকে পীর বাঁচাতে এখন বড় বড় কথা বলছেন। এর আগেও দু এক উপদেষ্টা এরকম গণমাধ্যমের সামনে এসে বড় বড় কথা বলেছেন, আমাদের এই সীমাবদ্ধতা ছিল, আমাদের এই লিমিটেশনস ছিল, আমরা সব জায়গায় ঢুকতে পারিনি, কিচেন ক্যাবিনেট ছিল, আমাদের সঙ্গে পরামর্শ করা হয়নি, ইত্যাদি ইত্যাদি। এখন আপনার আবার পণ্ডিত তাত্ত্বিক ফরহাদ মজহারের সহধর্মিণী হয়ে আপনি সত্য বচন আমাদের সামনে তুলে ধরছেন, সরকারকে রিভিউ করতে বলছেন। সরকার কি করবে? অবশ্যই সেটি সরকার সিদ্ধান্ত নেবে। অবশ্যই সরকারের যে সিদ্ধান্ত আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি, আমরা অবশ্যই এগুলো মেনে নেওয়ার পক্ষে নই। কিন্তু একজন দায়িত্বশীল মানুষ হিসেবে সেই ডক্টর ইউনূস সরকারের যে প্রশাসন, একজন কর্তা ব্যক্তি হিসেবে আপনি সরকারের উপরে চাপ প্রয়োগ করুন, নিজের জায়গা থেকেই উদ্যোগী হন। আরো কত ধরনের চাপ প্রয়োগ করা যায়, শুধুমাত্র কথাবার্তা বললেই তো হবে না। এবং ফরিদা আক্তারের কথা যদি সত্য হয়ে থাকে যে উপদেষ্টা পরিষদের কেউ আপত্তি জানিয়েছিল, তীব্র প্রতিবাদ জানিয়েছিল, যে তাই হয়ে থাকে, তাহলে এই চুক্তিটি আসলে কার উদ্যোগে হয়েছে এখন মোটামুটি স্পষ্ট। ডক্টর খলিলুর রহমান নিজে বলছেন যে এই চুক্তিতে গোপনীয়তা বলে কিছু নেই, আর ফরিদা আক্তার বলছেন এই চুক্তিতে যথেষ্ট গোপনীয়তা ছিল যেটি আমরা আগে জানতে পারিনি। ডক্টর খলিলুর রহমান মার্কিন এজেন্ট হিসেবে এই দেশে প্রবেশ করেছেন ডক্টর ইউনূসের হাত ধরে, পরবর্তীতে বিএনপি সরকারের ঘাড়ে সওয়ার হয়েছেন। বিএনপি সরকার তাকে এই মুহূর্তে কোলে তুলে নিয়ে বসে আছে। কথা বলতে আমরা বাধ্য হচ্ছি, কিসের বিনিময়ে, কিসের আশায়, কিসের চুক্তিতে, পেছনের কারণগুলো কি আমরা স্পষ্ট করে জানি না, তবে অনেক কিছু অনুমান করা যায়। এই খলিলুর রহমানের বিরুদ্ধে দরকার পার্সোনালি আপনারা আদালতে শরণাপন্ন হন, তখন তো অনেক কিছুই খোলাসা হয়ে যাবে। আর যদি রাজসাক্ষী হয়ে থাকেন, যদি বা হওয়ার ইচ্ছা কোনো ক্রমে থেকে থাকে, অবশ্যই আপনাদের অনেক অপকর্ম মানুষ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। শুধু মুখে লম্বা লম্বা কথা বললেই হবে না। বার কাউন্সিল নির্বাচনটাও কিন্তু একটা জাতীয় নির্বাচনের ছোট মডেলের মতো, মানে সেখানেও কিন্তু সারা দেশের আইনজীবীরা ভোট দিতে পারবেন, এবং তার মানে ওখানেও একটা বিএনপি জিতবে না জামায়াতে ইসলামী জিতবে। জাতীয় নির্বাচনে যে অবিশ্বাস তৈরি হয়েছে যে জামায়াতে ইসলামী বলে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, সেখানে এখন আওয়ামী পন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে হয়তো বিএনপি জামাত ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখছে বটে, কিন্তু ভোট দিতে যখন তারা আসবেন তখন কার বাক্সে ভোট পড়বে সেটাও কিন্তু গুরুত্ব
গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে বার কাউন্সিল নির্বাচনে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পরেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার সকল দলীয় ফোরামে যে নির্দেশনা এবং পরামর্শ দিয়ে এসেছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের যেমন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত হতে হবে, ঠিক তেমনি ভাবে যেখানে যেই পেশাজীবী নির্বাচন অনুষ্ঠিত হবে সেই পেশাজীবী সংগঠনের নির্বাচনে আওয়ামী লীগকে নিজের নামে অথবা অন্য যে কোনো সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে অংশগ্রহণ করতেই হবে। পেশাজীবী সংগঠন বলতে তিনি যে আসলে সবচেয়ে গুরুত্বের সঙ্গে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনের কথা মাথায় রেখেছিলেন সেটা তখন থেকেই আলোচিত হচ্ছিল। বাংলাদেশের বিভিন্ন জেলায় আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর দেখা যাচ্ছে যে নানা রকম ভয় ভীতি চাপের ভেতরেও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরাই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করছেন, যেখানে তারা আওয়ামীপন্থী আইনজীবী হিসেবেই অংশ নিতে পারছেন। যেসব জায়গায় তাদেরকে অন্য নামে বা ভিন্নভাবে অংশ নিতে হচ্ছে সেখানেও অনেক ক্ষেত্রেই তারাই জয়ী হচ্ছেন সংখ্যাগরিষ্ঠ আসনে। এমন অবস্থায় আইনজীবীরা সারা বাংলাদেশেই যে বেরিয়ে আসার একটা সিদ্ধান্ত নিয়েছেন এ দফায়, সেটাও ভীষণ তাৎপর্যপূর্ণ। কারণ 5ই আগস্টের পর একেবারে আপিল বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সকল আদালতে এই হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমেরা ডেডলাইন দিয়ে যেভাবে বিচারপতি থেকে শুরু করে কোন আইনজীবী প্র্যাকটিস করতে পারবেন কোন আইনজীবী প্র্যাকটিস করতে পারবেন না তা নির্ধারণ করে দিয়েছেন, মানে আদালতের একেবারে খোল নলচে পাল্টে ফেলেছেন। সেটা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংকটকালে কোনো রাজনৈতিক দল সেভাবে এর মুখোমুখি হয় নাই। এমনকি একেবারে উচ্চ আদালতে যখন আওয়ামীপন্থী আইনজীবীরা সুপ্রিম কোর্টে গিয়ে আগাম জামিনের আবেদন করলো, যাদের বিরুদ্ধে প্রায় 150 জন আইনজীবীর বিরুদ্ধে যখন হত্যা মামলা আইনজীবীদের মারধরের মামলা দেওয়া হলো, তখন সেই 2024-এর জুলাই আগস্টের মামলার প্রেক্ষিতে তারা গিয়ে আদালতে আগাম জামিনের আবেদন করে উপস্থিত হওয়া মাত্র আদালত তাদের জামিন নামঞ্জুর করে ওই শত শত আওয়ামীপন্থী আইনজীবীকে কারাগারে পাঠিয়ে দিয়েছিল। কাজেই এই যে আওয়ামীপন্থী আইনজীবীদেরকেও একরকমের আদালত পাড়া থেকে বিতাড়িত করতে হবে, সেই লক্ষ্যে একেবারে সুনির্দিষ্টভাবে 2024-এর 5ই আগস্টের পর থেকে কাজ করা হয়েছে। এবং সে কারণেই এ দফায় মানে এমনকি 1-11-র সময় যেমন দেখা গেছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের জন্য অত্যন্ত সিনিয়র আইনজীবীরা এসে মামলা লড়ছেন, এ দফায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের মামলা লড়বার জন্যেও প্রথিতযশা আওয়ামীপন্থী আইনজীবীদের আদালত পাড়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না, কিংবা তাদের ঢোকার কোনো উপায় ছিল না। মানে তাদের প্রত্যেকের নামে হত্যা মামলা আর জামিনের আবেদন করলে কারাগারে পাঠানোর ঘটনা ঘটছে। কাজেই এমন একটা পরিপ্রেক্ষিতে এই যে শেখ হাসিনার নির্দেশনায় এখন জেলায় জেলায় আইনজীবীরা প্রকাশ্যে বেরিয়ে আসছেন, সক্রিয় হয়ে উঠছেন, সেটা আওয়ামী লীগের রাজনীতিকে আবার সক্রিয় করবার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে রাখবে তা নিশ্চিতভাবেই বলা যায়। কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুরে নানা রকম বাধা বিপত্তির মুখেও বিএনপি পন্থী জামায়াতপন্থী আইনজীবীদের অনেক পেছনে ফেলে সভাপতি সাধারণ সম্পাদক পদ সহ সংখ্যাগরিষ্ঠ পদে জয়লাভ করেছেন আওয়ামীপন্থী আইনজীবীরা। কক্সবাজারের আওয়ামীপন্থী আইনজীবীরা আরো তাৎপর্যপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছেন। মানে আসলে এই যে কাজটি তারা করেছেন, তারা জাতিসংঘকে একটা চিঠি লিখেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারে। জাতিসংঘে এই আবেদন যে তারা জানিয়েছেন সেখানে 173 জন আইনজীবী স্বাক্ষর করেছেন। মানে এটা জাতিসংঘে কক্সবাজার আইনজীবী সমিতির 173 জন আওয়ামীপন্থী আইনজীবী চিঠি লিখেছেন, সেটার যেমন তাৎপর্যপূর্ণ তার চেয়েও তাৎপর্যপূর্ণ যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী বেরিয়ে আসতে এবং আওয়ামীপন্থী আইনজীবী হিসেবে স্বাক্ষর দিয়ে জাতিসংঘে চিঠি পাঠাতে পিছপা হচ্ছেন না, ভয় পাচ্ছেন না। মানে কি ঘটতে পারে এরপর, এসবে তারা আর এখন নিষ্ক্রিয় থাকতে রাজি হচ্ছেন না। যে আবেদনটি পাঠিয়েছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির 173 জন আইনজীবী, সেখানে তারা বলেছেন যে এই যে জাতীয় সংসদে যে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026-এর মাধ্যমে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা সংবিধানের 38 অনুচ্ছেদ
এবং মৌলিক অধিকারের পরিপন্থী। তারা বলেছেন যে বাংলাদেশের জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক যে আন্তর্জাতিক চুক্তির স্বাক্ষরকারী দেশ, নতুন এই আইনের মাধ্যমে আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এই চিঠিটি তারা জাতিসংঘের মানবাধিকারের হাই কমিশনারের কার্যালয়ে পাঠিয়েছেন এবং তারা বলেছেন যে এই নিষেধাজ্ঞা বহাল থাকলে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কে অনিশ্চয়তা তৈরি হতে পারে, এটা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে। এই অবস্থায় বিএনপি এবং জামায়াতপন্থী আইনজীবীরা একত্রে এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সুপ্রিম কোর্টের যে বার নির্বাচন আসছে সামনে, সেখানে আওয়ামীপন্থী আইনজীবীরা অংশ নিতে পারবে না। মানে মাদারীপুর, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় যে ফল পেয়েছে আওয়ামীপন্থী আইনজীবীরা, তারপর আসলে বিএনপি জামায়াতপন্থী আইনজীবীদের পক্ষে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীদেরকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নিতে দেওয়ার কোনো সুযোগ নাই। কাজেই তারা এই নির্বাচনে আওয়ামী লীগ পন্থী কোনো আইনজীবী যে অংশ নিতে পারবেন না সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয় দলটির সমর্থক আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নাই। মানে সমর্থকদেরও এখন আপনি আর নির্বাচনে বা যে কোনো কিছুতেই আপনি আসলে প্রতিহত করে ফেলতে পারছেন এবং এটাকে আপনি একটা আইনি ভিত্তি হিসেবে দিচ্ছেন, এমন যুক্তি তুলে ধরেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ক্ষেত্রে এই সাধারণ সদস্যদের বিশেষ সভায়। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী যারা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ছিলেন এবং দলটির কোনো পদে দায়িত্ব পালন করেছেন, তারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তবে চাইলে কোনো আইনজীবী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন। এখন এখানে দুটো ফাঁক আছে। এক, এই সমিতির নির্বাচনে যে একেবারে আওয়ামী লীগ নামে কিংবা কক্সবাজার নির্বাচনে যেভাবে বঙ্গবন্ধু প্যানেল নামে অংশ নিয়েছেন আওয়ামীপন্থী আইনজীবীরা, সেই হিসেবেই যে অংশ নিতে হবে এমন তো কোনো কথা নাই। শেখ হাসিনা তো এই পরামর্শ দিয়েই রেখেছেন যে স্বতন্ত্র ভাবে হোক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নামে হোক, পেশাজীবী সংগঠনের নির্বাচনে অংশ নিতেই হবে। তার চেয়েও বড় প্রশ্ন, এই বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা কি করে নির্ধারণ করবেন যে যারা কোনো পদে ছিলেন না কিন্তু তারা আওয়ামী লীগের সমর্থক কিংবা ওই যে আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ বা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থক ছিলেন? মানে এই বিচার কাজটা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে কে সম্পন্ন করবেন? এগুলো নিয়ে বিতর্কের আগে, মানে আওয়ামী লীগ ঠেকানোর বিতর্কের আগে এই সুপ্রিম কোর্ট বার নির্বাচন নিয়ে বিএনপি জামায়াতের মধ্যেই কিন্তু ব্যাপক তর্ক লেগে গেছে। কাজেই সেখানেও আওয়ামী লীগের আইনজীবীরা যে সারা দেশে সক্রিয় হচ্ছেন, আওয়ামীপন্থী আইনজীবীরা, তারা আসলে সেই ফাঁকটারও সুবিধা পাবেন। কারণ যেটা বলছিলাম, বরাবর পেশাজীবী সংগঠনগুলোতে বিএনপি এবং জামায়াতে ইসলামী একত্রে প্যানেল দিয়েছে, বিএনপি জামায়াতে ইসলামী একত্রে সংগঠন করেছে। মানে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাদা প্যানেল যেমন বরাবর বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের ছিল, ঠিক তেমন ভাবেই সর্বত্র সব পেশাজীবী সংগঠনে সেটাই ঘটে এসেছে। কিন্তু এখন 2024 আগস্টের পর সারা বাংলাদেশে একেবারে উচ্চ আদালত থেকে শুরু করে সারা বাংলাদেশের আদালত পাড়ায় জামায়াতে ইসলামী যেই নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তার করেছে, জামায়াতে ইসলামীর আইনজীবীরা যেই শক্তিশালী অবস্থান নিয়েছে বিএনপির পক্ষে, সেটাও কিছুতেই মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। বুঝতেই পারছেন, যেমন ধরেন বিএনপি ক্ষমতায় এসেছে, সে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জামায়াতপন্থী আইনজীবী, তারকা আইনজীবী তাজুল ইসলামকে সরিয়েছে। ওই তাজুল ইসলামের প্রসিকিউশন টিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের এখন তদন্ত হচ্ছে এবং বিএনপি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার পদটি, মানে অ্যাটর্নি জেনারেল পদে তাদের অতি ঘনিষ্ঠ বিশ্বস্ত দলীয় কর্মী মোহাম্মদ আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছিল বটে, যেই মোহাম্মদ আসাদুজ্জামানকে এখন তারা আইনমন্ত্রী করেছে, কিন্তু তিনি সারা বাংলাদেশে এমনকি খোদ ঢাকা শহরে উচ্চ আদালতে তিনি বিএনপির নিয়ন্ত্রণ এবং বিএনপির আধিপত্য প্রতিষ্ঠা করতে বা বজায় রাখতে কোনো ভূমিকা রাখতে পারেন নাই 5ই আগস্টের পর থেকে। এখন সুপ্রিম কোর্ট বার সমিতির যখন নির্বাচন হবে, তখন জামায়াতে ইসলামীর তারকা তরুণ নেতা ব্যারিস্টার শিশির মনির তিনি বলে রেখেছেন তিনি এই নির্বাচনে অংশ নেবেন। তিনি সারা দেশের আইনজীবীদের বন্ধুদের দোয়া সমর্থন চেয়ে রেখেছেন। মানে বার কাউন্সিল নির্বাচনটাও কিন্তু একটা জাতীয় নির্বাচনের ছোট মডেলের মতো, মানে সেখানেও কিন্তু সারা দেশের আইনজীবীরা ভোট দিতে পারবেন এবং তার মানে ওখানেও একটা বিএনপি জিতবে
জিতবে না, জামায়াতে ইসলামী জিতবে, জাতীয় নির্বাচনে যে অবিশ্বাস তৈরি হয়েছে যে জামায়াতে ইসলামী বলে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, সেখানে এখন আওয়ামী পন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে হয়তো বিএনপি জামাত ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখছে বটে, কিন্তু ভোট দিতে যখন তারা আসবেন তখন কার বাক্সে ভোট পড়বে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ নির্ধারক হয়ে উঠবে বার কাউন্সিল নির্বাচনে এই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে। যখন আদালতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রশ্ন এবং 5ই আগস্টের পর থেকে জামায়াত একরকম একাধিপত্য ধরে রেখেছে, তখন বিএনপির জন্য সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে জেতা, ঢাকা বারে জেতা একরকমের জীবন মরণ লড়াই। মানে এইবার যদি সরকারকে ক্ষমতায় রেখেও তারা আদালতে তাদের আধিপত্য নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা না করতে পারে, তাহলে অনেক হিসাব, অনেক নিকাশ বদলে যাবে। মানে এমনকি সংবিধানের যেসব পরিবর্তন জামায়াতে ইসলামী করতে জুলাই সনদ হাতে ধরিয়ে দিয়েছিল গণভোটের মাধ্যমে বিএনপিকে, এবং বিএনপি সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য যেসব সংস্কার করতে এখন রাজি হচ্ছে না, এমনকি সেগুলো পর্যন্ত আদালত থেকে করিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে জামায়াতে ইসলামীর জন্য। কাজেই বিএনপির জন্য যখন আদালত পাড়া এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখার প্রচেষ্টা তারা করছে বটে, কিন্তু জেলায় জেলায় আওয়ামী লীগের আইনজীবীরা যেখানে যেখানে নির্বাচনে অংশ নিতে পারছেন, একদিকে সেখানে সেখানে তারা যেমন দারুণ ফলাফল করছেন, দলে দলে তারা প্রকাশ্যে বেরিয়ে আসছেন, ঠিক তেমনি ভাবে তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন আইনি পদক্ষেপ এবং রাজনৈতিক পদক্ষেপ নিতে সক্রিয় হয়ে উঠেছে।